फ्रेंड्स वेलकम टू अनदर न्यू वीडियो। तो নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। 29শে মে রাতে যখন গেজেট পাবলিশ হয়েছিল আমি বলেছিলাম যে এই গেজেট অনুযায়ী মামলা কিন্তু অবশ্যই হতে পারে, মামলার কি কি গ্রাউন্ড থাকতে পারে আমি সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। অবশেষে ক্যালকাটা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের এই গেজেটটাকে বা বিজ্ঞপ্তিটাকে চ্যালেঞ্জ করে মামলা কিন্তু দায়ের করা হলো। এবং কি কি বলা হচ্ছে সেখানে, আদেও কি এই গেজেট শেষ পর্যন্ত থাকবে, আদেও কি পরীক্ষা হবে যেমনটা স্বপ্ন দেখছে নতুন থেকে পুরনো যারা রয়েছে প্রত্যেকে, বেসিক্যালি নতুনদেরই স্বপ্নটা রয়েছে, কেননা পুরনোরা কেউই চান না যে পরীক্ষা নতুন করে তাদের আবার হোক। পুরনো যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন 2016-তে যারা প্যানেলে আসতে পারেননি তাদের দাবি ছিল রিপ্যানেল হোক। তারা কখনো এই যে টোটাল সিস্টেমটাকে বাতিল করতে তারা চাননি, তারা চেয়েছিলেন যে অযোগ্যদের বাদ দিয়ে রিপ্যানেল হোক এবং ওয়েটিং লিস্ট থেকে যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি প্যানেল বাতিল হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বা এসএসসি পক্ষ থেকে যে গেজেট পাবলিশ করা হয়েছে সেই গেজেট 2016 রুল মেনে হয়নি এবং সেখানে কি কি ল্যাগিং রয়েছে, কোর্টের নির্দেশ কি ছিল সেটা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে এবং কি হতে চলেছে ভবিষ্যতে সেটা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান এবং প্রচুর শেয়ার করবেন ভিডিওটা। কি বলা হচ্ছে, 26,000 চাকরি বাতিলের পর নতুন বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর এবং সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে 2025-এ সুপ্রিম কোর্টের যে রায় ছিল বা নির্দেশের পরিপন্থী হচ্ছে 2025-এর এই যে নিয়োগের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আজকে কিন্তু মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। 30শে মে জারি হওয়া এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন লুবানা পারভিন সহ 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা যারা চাকরি প্রার্থী ছিলেন তারা। মঙ্গলবার মামলা দায়েরের আবেদন জানানো হয় এবং এই মামলা নেক্সট 5ই জুন বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। তো কি কি গ্রাউন্ডে মামলা হয়েছে, মামলাকারীদের দাবি হচ্ছে যে মামলাকারীদের আইনজীবী জানাচ্ছেন আদালতে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া সব রুল সেই 16 সালের রুল অনুযায়ী হওয়া উচিত এবং 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। এটা মামলাকারীদের আইনজীবী বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে নাকি এরকম ছিল, এটা আমি কিন্তু বলছি না। এবার দেখো কিন্তু সেক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি যেটা বলা হচ্ছে এবং বয়সের ছাড়ের বিষয়টি নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীদের। অর্থাৎ বয়সের ছাড়ের জন্য বলা ছিল যে যারা পুরনো ক্যান্ডিডেট প্রত্যেকেই বয়সের ছাড় পাবে, কিন্তু সেখানে আমরা দেখলাম শুধুমাত্র টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হলো 10 এবং যারা ইন সার্ভিস রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোনো মেনশন নেই যে কারা সেই যে বয়সের ছাড় সেটা পাবেন এবং এখানে নির্দেশ মেনে সেই বয়সের ছাড় হয়নি বলে মামলাকারীদের যে আইনজীবী রয়েছেন তিনি বলছেন। মামলাকারীদের এবার বক্তব্য কি রয়েছে, 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই মামলাকে সামনে রেখে নতুন নিয়োগের কথা বলেছে। নতুন করে সিলেকশন প্রসেস হলে তা 2016 সালের যে নিয়োগ বিধি তা মেনেই হওয়া প্রয়োজন। 2016 সালে যারা ওই পরীক্ষা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে, এটা মামলাকারীরা বলছেন। ঠিক আছে, রাজ্য সরকার কিভাবে 2016 সালের দুর্নীতি মামলায় 2025 সালের নতুন বিধি বলবৎ করে নিয়োগ করাতে চাইছে প্রশ্ন তোলেন মামলাকারী। অর্থাৎ নতুন নিয়োগ বিধি তৈরি করে সেখানে সিট অ্যাড অন করে সবাইকে ওপেন টু অল করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে তাদের আপত্তি আছে, এটা আমরা বুঝতে পারছি। নম্বর বিভাজন নিয়েও তারা আপত্তি জানাচ্ছেন। তাদের বক্তব্য নতুন বিধি অনুযায়ী অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে, ফলে ওয়েটিং লিস্টে যারা থাকছেন অর্থাৎ 2016 এবার নতুন যারা ক্যান্ডিডেট তাদের বক্তব্য যে প্যানেলটার কোনো অস্তিত্ব নেই, যে নিয়োগটা সম্পূর্ণ বাতিল হয়েছে সেখানে আবার ওয়েটিং লিস্ট কি, এটা একটা প্রশ্ন রয়েছে তাদের। এবার পুরনোদের প্রশ্ন রয়েছে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের দাবি ছিল যে ওই প্যানেল বাতিল না করে রিপ্যানেল করা হোক, অর্থাৎ ওই প্যানেলটাকে সংশোধন করা হোক, রেকটিফাই করা হোক, করে অযোগ্যদের বাদ দিয়ে যারা যোগ্য রয়েছে ওয়েটিং লিস্ট থেকে তাদের ঢোকানো হোক। তাদের শিক্ষকতার সুযোগ তো তারা পায়নি, এর ফলে 10 নম্বর তারা পাবে না যারা ওয়েটিং লিস্টে ছিল সেই টাইমে। ফলে কারো সিলেকশন প্রসেস 100 নম্বরে হবে, কারো 10 নম্বরে। ঠিক প্রবলেম হচ্ছে 2016-তে যারা চাকরি পায়নি তারা, যারা নতুন বর্তমানে পরীক্ষা দেবে এই অ্যাড অন ভ্যাকান্সিতে, ওভারঅল ভ্যাকান্সিতে অ্যাড অন হওয়ার পর এই প্রবলেমটা তাদের অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটদের। আর 2016 সালে যারা চাকরি পায়নি তারাও তো এক্ষেত্রে ফ্রেশার বলেই গণ্য হচ্ছে, তাহলে 10 নম্বর যেটা এক্সট্রা দেওয়া হচ্ছে সেইটা যদি দেওয়া হয় তাহলে তাদেরও প্রবলেম রয়েছে, এর জন্যই মামলাটা হয়েছে। দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতার জন্য 35 নম্বর আগে দেওয়া হতো, এবারে তা 10 করা হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন মাস্টার্স মিলে 10 নম্বর ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতার মান। ফলে নম্বরের হেরফের হবে বলে জানান মামলাকারীরা। এর আগে ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকলেও এবার সেই নম্বরে যুক্ত হয়েছে লেকচার ডেমনস্ট্রেশন ধরে 10 নম্বর। মামলাকারীদের অভিযোগ আগে 10 নম্বরে ম্যানিপুলেশন হয়েছে, এবারে 20 নম্বরে যে ম্যানিপুলেশন হবে না তার গ্যারান্টি কে দেবে।
তাই 2016 সালের নিয়োগ বিধি মেনেই নিয়োগ করতে হবে, নম্বর বিভাজন রাখতে হবে তাদের দাবি, এটা বলা হচ্ছে। এবার সেই সঙ্গে বয়সের যে ঊর্ধ্ব সীমা ছাড় নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি পরীক্ষাতে বসার জন্য ঊর্ধ্ব সীমা ছাড় মিলবে। মামলাকারীদের দাবি একজন পরীক্ষার্থী একাধিক পরীক্ষার জন্য যোগ্য হতে পারেন, সে নবম, দশম, 11, 12 বা গ্রুপ সি, গ্রুপ ডি, একাধিক পরীক্ষায় বসার যোগ্যতা থাকতে পারে। 2016 সালে হয়তো তিনি একাধিক পরীক্ষায় বসেও ছিলেন, সেক্ষেত্রে কেন সেই সুযোগ এবার পাবেন? অর্থাৎ একটা পরীক্ষাতে যে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের আপত্তি আছে। মামলাকারীদের আবার সমর্থন করছেন যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তারাও। তাদের দাবি 2016 সালের প্যানেল পুরোপুরি বাতিলের বিরোধিতায় তারা প্রথম থেকেই সরব। তারা রিপ্যানেলের দাবি তুলেছিলেন। তাদের বক্তব্য যোগ্য অযোগ্য আলাদা না করে একসঙ্গে প্রায় 26,000 জনের চাকরি চলে যাওয়ার কোনো প্রক্রিয়া হতে পারে না। চাকরিহারাদের আরও দাবি অযোগ্যদের টার্মিনেট করলে সেই জায়গায় ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারতেন, তা নিয়েও ভাবনা চিন্তা করা দরকার। অর্থাৎ 5ই জুন এই মামলার আগামী দিনে হতে চলেছে। এবার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কি হতে পারে, কি হতে চলেছে। প্রথম কথা হচ্ছে 20 নম্বরের যে এখানে ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশন, এটা কমিয়ে মেবি 5-5-10 হতে পারে, এক আদালতের হস্তক্ষেপে। 2 হচ্ছে যেটা হতে পারে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের যে জায়গাটা সেটা 10 না করে সেটা 5 হতে পারে, ঠিক আছে। তার কারণ 2011 সালে বা 12 সালে সবচেয়ে বেশি এসএসসির ইতিহাসে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে ম্যাক্সিমাম টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু 5 ছিল। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হয় যে স্কুল সার্ভিস কমিশন চাইলে নিয়োগ বিধিতে সে টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারে। এবারেও সেটা করা হয়েছে, কিন্তু সেটা 10 করা হয়েছে। কিন্তু আলটিমেটলি এই 10 নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্স এটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আমার যেটা ধারণা যে টিচিং এক্সপিরিয়েন্স 5 করা হতে পারে অথবা একেবারে তুলে দেওয়া হতে পারে। 2 যেটা হচ্ছে ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে 20 থেকে 10 করা হতে পারে। তাহলে এই যে 20 নাম্বার, এই 20 নাম্বারটা কোথায় যেতে পারে? রিটেনের নাম্বার কিন্তু 60 থেকে 20 অর্থাৎ 80 নাম্বারের রিটেন পরীক্ষা হতে পারে। এটা সুপ্রিম কোর্টেও খসড়া জমা পড়ছে এবং সেখান থেকেও সুপ্রিম কোর্টের একটা ক্লারিফিকেশন আসবে। তার সাথে ক্যালকাটা হাইকোর্টের 5ই জুন দেখা যাক কি হতে চলেছে। তবে এই জিনিসগুলোই কিন্তু হতে চলেছে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কনফার্ম হচ্ছে, নিয়োগের কোনো সমস্যা হবে না, স্মুথলি নিয়োগ প্রক্রিয়া কিন্তু হতে চলেছে। এবার একটা প্রশ্ন হতে পারে 2016 রুলস মেনে যদি এটা হয় সেক্ষেত্রে দুটো ডিভাইড করে দিতে পারে আদালত, যে নতুনদের যদি আপনি পরীক্ষা নিতে চান তাহলে নিউ ভ্যাকেন্সি আরো আপ টু ডেট করে নতুনদের আপনি পরীক্ষা নিতে পারেন, বা পুরনোদের আপনি 2016 রুলস মেনটেন করে কিন্তু পরীক্ষা নিতে পারেন। এখন প্রশ্ন থাকতে পারে যে নতুনদের যদি এর সাথে নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত না হয়, আমি বলছি না যে হবে না, শেষ পর্যন্ত যদি না হয় তাহলে অন্যান্য নতুন কিছু অ্যাড হতে পারে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। প্রশ্ন হচ্ছে ওবিসিটা আলটিমেটলি কি হবে? আগে তো 66টা সম্প্রদায় ছিল, এখন দুটো নতুন সম্প্রদায় বাদ গেছে, অর্থাৎ সেখানে 64টা সম্প্রদায়ের সাথে নতুন আরো যুক্ত হচ্ছে আমাদের 76টা সম্প্রদায়। এই টোটাল মিলে যদি আমরা দেখি তাহলে 140টা সম্প্রদায় সেখানে তৈরি হচ্ছে। 140টা যে নতুন সম্প্রদায় তৈরি হলো, যেটা হাইকোর্টের নির্দেশ ছিল যে 7% সংরক্ষণটাই রাখতে হবে, 10% এক্সট্রা করা যাবে না, কাটা হলো সেটা, এবং 66টা সম্প্রদায়কে মান্যতা দেওয়া হলো। নতুন করে 3 মাসের জন্য সুযোগ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যকে, যে তাহলে আপনারা ফ্রেশ সিলেকশন লিস্ট কি হতে চলেছে বা ফ্রেশ ওবিসি লিস্ট কি হতে চলেছে সেটা আপনারা দিন, তার পরবর্তীতে সেটা নিয়ে আবার পর্যালোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই জটটা কি আদৌ মিটবে? রাজ্যের মন্ত্রিসভায় তো এটা পাশ হয়ে যাবে, ক্যাবিনেটে এটা কিন্তু পাশ হয়ে যাবে, আশা করছি আমরা যে 140টা নতুন সম্প্রদায় নিয়ে বিল পাশ হয়ে যাবে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে মান্যতা পাবে তো? সেখানে যদি আবার কোনো গলদ থাকে তাহলে কিন্তু সেই 7% সংরক্ষণ দিয়ে আবার আমরা দেখবো যে 66টা সম্প্রদায় সেখানে থাকছে, নতুন হয়তো কিছু সম্প্রদায় অ্যাড অন হতে পারে, কিন্তু এটা যে একেবারে ফাইনালি সুপ্রিম কোর্টে মান্যতা পাবে এটাও আমরা কিন্তু মনে করতে পারছি না। যদিও সব প্রসেস মেনটেন করে যদি হয় সেটা একদিক থেকে কিন্তু হতে পারে। তো ওবিসি মামলার ভবিষ্যৎ কি সেটা নিয়ে উঠছে প্রশ্ন, আশা করি খুব তাড়াতাড়ি সেটা মিটবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।